দর্শক আমন্ত্রণ 24 ঘন্টা আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশা। আপনারা জানেন যে নানা ধরনের অস্থিরতা চারপাশে চলছে। রাজনৈতিক অস্থিরতার চেয়ে সম্ভবত বড় হয়ে উঠছে নানা ধরনের সামাজিক বিভিন্ন বিষয়, এবং সেসব বিষয় নিয়ে সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে, কোথাও কোথাও হিমশিম খাচ্ছে। কিন্তু এই বিষয়গুলো সামাল দেওয়া এককভাবে সরকারের পক্ষেই সম্ভব? এর জন্য যে রাজনৈতিক ঐক্যমতের কথা বলা হচ্ছে সেটি যেরকম জরুরি, সেই সাথে জনসচেতনতার উপরে গুরুত্ব দিচ্ছে অনেকে। সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। আলোচনার শিরোনাম কঠোর হচ্ছে সরকার। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন লন্ডনে বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আকবর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তুষার, আপনাকেও স্বাগত। তুষার, আমরা একটা মন খারাপ করা খবর, মাগুরায় যে শিশুটি 8 বছরের, তার অবস্থা গতকালকে পর্যন্ত উন্নতি হচ্ছিল, আজকে বেশ খানিকটা অবনতি হয়েছে। এরকম বাস্তবতায় ধরেন ধর্ষণ একটি সামাজিক সমস্যা, পুরনো সমস্যা। এই বিষয়টি নিয়ে সরকার দ্রুত এবং যথাযথ করতে আইনের সংশোধন করছে। একটা খসড়াও তৈরি হয়েছে বলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে একই সাথে নানাভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের উপর নির্যাতন এবং হয়রানির ঘটনাও ঘটছে, সেক্ষেত্রেও সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আপনারা যেহেতু রাজনৈতিক দল এবং একটি বড় সোশ্যাল প্রেশার গ্রুপ, আগে আপনারা ছিলেন নাগরিক কমিটি অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসেবে, বিশেষ করে 5 আগস্টের ঘটনার পর থেকে, ফলে সে জায়গায় আপনারা এই ইস্যুগুলোকে কিভাবে দেখছেন এবং সরকারের ভূমিকা, সরকারের টনক কি একটু পরে নড়ল মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার দুইজন শ্রদ্ধেয় আলোচক, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে সরকারের টনক একটু পরে নড়েছে, কিংবা এভাবে বলা যেতে পারে যে সরকার হয়তো শুরু থেকেই এসব ব্যাপারে আন্তরিক কিংবা কনসার্ন ছিল, কিন্তু তার ওই সক্ষমতাটা ছিল না যে পুরো পরিস্থিতির উপর গ্রিপটা নেয়ার। কিন্তু এখন সম্ভবত সরকার পুরো পরিস্থিতির উপরে গ্রিপটা নিতে চাচ্ছে, যেটা ভালো। কিন্তু ইন দ্য মিন টাইম অনেক কিছু ঘটে গেছে আমাদের সমাজের মধ্যে, এত বেশি অস্থিরতা এবং বিভাজন ঘটিয়েছে যে সেটা আমাদের ওভারকাম, আমি বলছি না যে একেবারে করা যাবে না, কিন্তু ওভারকাম করাটা একটু কঠিন হবে আর কি। যেমন ধরুন, এখানে শাহবাগে যে ঘটনাটা ঘটেছে, শাহবাগে একজন খুবই পারভার্ট লোক, তিনি একজন মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্থা করলেন এবং তারপর তাকে গ্রেফতার করা হলো এবং একটা মব ক্রিয়েট করে তাকে ওখান থেকে বের করে নিয়ে এসে কোরআন তার হাতে তুলে দেওয়া হলো এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। কারণ আমি জানি না যে যারা এই কাজটা করলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তারা কি বুঝতে পারছেন যে তারা কোরআন অবমাননা করেছেন? কোরআন তো আমারও তো ধর্ম, আমার ধর্মানুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে এতে, যে আপনি একটা পারভার্ট প্রায় অপরাধীকে আপনি বের তো করে আনলেন, যেহেতু পুলিশ এই মুহূর্তে দুর্বল, শুধু বের করে আনেন নাই, আপনি তাকে ফুলের মালা দিয়েছেন। ওইটুক পর্যন্ত হয়তো আমি মানে ইগনোর করতে পারতাম, কিন্তু আপনি কোরআন শরীফ যখন দিলেন তখন আমার পবিত্র ধর্মগ্রন্থকে আপনি আসলে অপমান করলেন, এটা অবমাননা করলেন। এরাই কিন্তু যে কোনো কিছু হলে কোরআন অবমাননার নামে রাস্তায় নেমে পড়ে, ঠিক আছে? সো তারা এটা কেন করেছেন আমি জানি না। তাদের উচিত তওবা করা, একেবারে আমি পরিষ্কার অন রেকর্ড বলছি, তাদের উচিত তওবা করা যে আমরা ভুল করেছি। বাংলাদেশের কোনো ইসলামিক স্কলার, পৃথিবীর কোনো ইসলামিক স্কলার কি বলতে পারবে যে ওই লোককে এই ঘটনায় কোরআন দিয়া মানে স্বাগত জানানোটা ধর্মসম্মত হয়েছে? এটা বলা সম্ভব না। তাহলে এই কাজটা তারা যারা করেছে, তারা, আমি মনে করি যে ইসলামিক অঙ্গন থেকে এটার ব্যাপারে কিছু কথাবার্তা হয়েছে, কিছু সমালোচনা হয়েছে, কিন্তু আরও বেশি হওয়া উচিত ছিল। এবং সরকার এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো তড়িৎ ব্যবস্থা নিয়েছে। তড়িৎ ব্যবস্থা নেওয়ার পরে মানে ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন তো মানে ওই চাপের মুখে তাকে বের করে দিতে বাধ্য হয়েছে। পরবর্তীতে আমরা ওই যে ফ্যাক্ট চেকার যে আমাদের শিশির ভাই, তিনি কিন্তু দেখালেন যে যারা এই ঘটনাগুলো ঘটালো তারা কারা। তারা এর আগে ছাত্রলীগের সময়, আওয়ামী লীগের আমলে আলেম ওলামাদের উপর হামলা করেছে, এই ধরনের লোক এখানে আছে। এখন তারা দাড়ি নিয়ে একেবারে বিরাট ইসলামিস্ট হয়ে গেছে। আবার হিজবুত তাহরিরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সদস্যরা এর মধ্যে ঢুকে পড়েছে। এখন হিজবুত তাহরিরের ঘটনাটাও আরেকটা ঘটনা, যেখানে তারা রাস্তায় নামছে এবং আপনি টিয়ার শেল মেরে তাদেরকে ডিসপার্স করে দিচ্ছেন। আপনার কি এই ইন্টেলিজেন্স নাই যে আপনি আগেই এই নেটওয়ার্কটা শনাক্ত করবেন? এটা শনাক্ত করা কিন্তু কোনো ব্যাপার না, কারণ এরা আমাদের চরম বদনাম করছে। এবং কেন তারা 15 বছর রাস্তায় নামলো না, এখন তারা রাস্তায় নামছে, এটা তো সন্দেহ করতে হবে। তো এই সমস্ত কিছু মিলে আমি মনে করি যে সরকার কঠোর হচ্ছে, এটা ভালো, কিন্তু দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এই কঠোরতা যেন, পুলিশ কিন্তু আগের মতোই আছে অনেক ক্ষেত্রে। পুলিশ আজকে আমি দেখেছি একটা শিক্ষার্থীর ঘাড়ে হাত, মানে পেছন থেকে ঘাড়ে হাত দিয়ে তাকে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে পুলিশের চরিত্র যে খুব একটা বদলেছে সেরকম বলবো না। সরকারের আন্তরিকতা আছে, এটা সত্য। এই দুটোর ক্ষেত্রে তার মানে পুলিশকে আপনার যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই কারণে পুলিশের সংস্কারটা আমি মনে করি যে যতগুলো সংস্কার আছে তার মধ্যে 1 নম্বর, আমি যেমন আমাদের কাছে যে সংস্কার রিপোর্টগুলো পাঠানো হয়েছে এর মধ্যে কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশের সংস্কারটা নাই, এবং তারা বলেছে আমরা এটা দেবো না, তারা এটা নিয়ে কাজ করতে চায় না। আর অদ্ভুত একটা কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সংস্কার মানে ওই যে স্বাধীন পুলিশ কমিশনের যে রিপোর্টটা ছিল, মানে স্বাধীন পুলিশ কমিশনের যে প্রস্তাবটা ছিল, এটার ব্যাপারে তারা সম্মত না। তারা বলেছে যে এটা লাগবে না বাংলাদেশে। এই সমস্ত ঘটনা আছে, ফলে আমরা কিন্তু উদ্বিগ্ন। মানে বিশেষত পুলিশকে আপনার দ্রুত রিস্টোর করার ক্ষেত্রে 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত এই সরকারের, যে পুলিশকে আমি সংস্কার করে ফেলবো। সরকারের আন্তরিকতা আছে, কিন্তু এটা যেন মিসইউজ না হয়।
আর যেন হচ্ছে যথাযথভাবে ব্যবহার করা হয়, তাহলে জনমনে একটা স্বস্তি ফিরে আসবে বলে মনে হয় আর কি। আকবর ভাই, এই ধর্ষণ বা এই ধরনের নারী নির্যাতন মামলাগুলোর ক্ষেত্রে আজকে প্রফেসর আসিফ নজরুলও বলল যে এটার জন্য আমাদের আলাদা কোনো আদালত বা ট্রাইব্যুনাল নাই। নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের ভিতরে একটা ট্রাইব্যুনাল, সেখানে বিশাল একটা মামলার ব্যাকলগ হয়। আবার দেখা যায় অনেক ক্ষেত্রেই মানে পুলিশ গ্রেপ্তার করলো, আদালতে গেল, কিন্তু পরে গিয়ে তারা সামহাও জামিন পেয়ে যায়। দিনাজপুরের একটা ঘটনায় আমরা কয়েকদিন আগে দেখলাম। ফলে এই জায়গায় শুধু পুলিশ প্রশাসন আইন ঠিক করলে হবে, নাকি একটা ডেডিকেটেড আদালত করার জন্য আজকে দাবি জানানো হয়েছে? আইন উপদেষ্টা নীতিগতভাবে বলেছেন যে তিনি রাজি যদি ক্যাবিনেট রাজি হয়। মানে এটা করাও এখন জরুরি কিনা আমাদের দেশে? দেখুন, আমি প্রথমে মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য সচেতনতা বলতে কোনো কথা নেই। আমি সচেতনতায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আইন প্রয়োগে। পৃথিবীর এমন কোনো সমাজ নাই যারা সচেতনতার উপর টিকে আছে। পৃথিবীর অনেক বেয়ারা সমাজ যাদেরকে আইনের মাধ্যমে বেঁধে রাখা হয়েছে সে উদাহরণ আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, বর্তমান ওয়ার্ল্ডে ব্রিটেনের সোসাইটিকে বলা হয় সবচেয়ে সভ্য। কিন্তু আপনাদের কি লন্ডন রায়টের কথা মনে আছে 2013 সালে? কিভাবে ইংরেজ তরুণরা লুটপাট করেছিল বিভিন্ন বাড়িঘরে, দোকানপাটে, ফ্রিজ, এসি, টেলিভিশন তারা নিয়ে গিয়েছে, হ্যাঁ, যা পেয়েছে সব নিয়ে গেছে। সুতরাং ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, ইউরোপের অন্যান্য জায়গায় বলেন, তারা যে সেখানে টিকে আছে, তাদেরকে যে আমরা উদাহরণ হিসেবে ধরি, এটা হচ্ছে শুধুই আইন প্রয়োগ। এখানে কিন্তু সচেতনতার পার্ট খুবই কম। আপনি তাদেরকে একটু ছেড়ে দেন, দেখেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে থাকে। এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং আমি মনে করি আপনি যদি সমাজে স্থিতিশীলতা আনতে চান, আইন যদি আপনি ঠিকঠাক মতো সবকিছু চালাতে চান, আইনের কঠোর প্রয়োগের কোনো বিকল্প নেই। এটা একমাত্র, এখানে আর কোনো সেকেন্ড চয়েস নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আরেকটা ধর্ষণের বিচার করার জন্য বাড়তি আইন করা, বাড়তি ট্রাইব্যুনাল করা। দেখেন, আমি একটা উদাহরণ দিই। আমি আইন বিশেষজ্ঞ নই, কিন্তু আমি যখন সাংবাদিকতা করতাম সেই রেফারেন্সে আমি বলছি, বাংলাদেশে দ্রুত বিচার আইন বলে একটা ব্যাপার আছে, এবং এটাতে ছিল 90 দিনের মধ্যে আপনার বিচার করতে হবে, সম্পন্ন করতে হবে 90 কার্য দিবস। আপনি দ্রুত বিচার আদালত যেটা আছে, সেখানে আপনি খোঁজ নিয়ে দেখেন যে সেখানে যে মামলাগুলো গেছে কয়টা 90 দিনের মধ্যে হয়েছে? লেস দেন 1%। আমি জানি না। আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, কোথাও যে শিশু রাজন হত্যা, কোথাও এরকম কয়েকটা ঘটনা যেগুলো ফেসবুকে আলোচিত হতো, এবং আমরা সেক্ষেত্রে দেখেছি যে তখনও কিন্তু বিচার ব্যবস্থা ছিল হচ্ছে ফেসবুকে কিভাবে মানুষকে তুষ্ট করা যায়, সামাজিক চাপটা সেই অনুযায়ী। সুতরাং আমি মনে করি যে শুধু আইন বা আদালত তো একটা বড় ব্যাপার, এখানে একটা কঠোর আইন থাকতে হবে এবং আইনটাকে প্রয়োগ করতে হবে। কিন্তু একই সঙ্গে আমি শুধু আইন করলাম, কিন্তু এর পরবর্তীতে কি? যেমন ধরেন, আইন তো এই সরকার করলো, আমি করে দিলাম, বা অতীত অনেক আইন হয়েছে, এর ধারাবাহিকতার পরবর্তীতে কি হবে, বাস্তবায়নটা কত দূর হবে, এটা হচ্ছে সবচেয়ে একটা বড় জিনিস। আর তুষার সাহেব একটা কথা বললেন পুলিশের ভূমিকা নিয়ে। দেখুন, আমরা যখন সরকারের কথা বলি, সরকার হচ্ছে একটা ব্রড ব্যাপার আর কি, না যে সরকার একটা বড় জিনিস। আপনি এখানে সরকারের মধ্যে যদি প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে একদিকে করেন, তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে ডিরেকশন দেওয়া, পলিসি নির্ধারণ করা। তারাই কিন্তু রাস্তায় গিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারবে না। সেটা করবে কে? থানার ওসি, জেলার এসপি ইত্যাদি ইত্যাদি প্রশাসন আছে তারা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে গুলশানে যে ঘটনাটা ঘটে গেল, একজনের বাড়িতে গিয়ে, যিনি সাবেক আওয়ামী লীগ নেতা, তার ছেলের এক্স ওয়াইফের বাসায়। অপরাধীরা যখন সেই বাসার ভেতরে ছিল, তখন কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী ছিল, তারা এসেছিল। তাহলে কেন পুলিশ এবং সেনাবাহিনী থাকা অবস্থায় অপরাধীরা সেখান থেকে বেরিয়ে গেল নির্বিঘ্নে? কেন? পরের দিন তো তাদেরকে ধরা হলো, 3 জনকে ধরা হলো। তাহলে আগের দিন কিভাবে তারা চলে গেল? এখন সেখানে গিয়ে কি প্রফেসর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ, অধ্যাপক হাফিজ নজরুল, তারা কি গিয়ে আসামি ধরতে পারবে না? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আজকে 4 মাসের বেশি। তাহলে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এটা? কেন? আমরা একসময় দেখতাম যে সেনাবাহিনী রাস্তায় নামলে পরে সব ঠান্ডা হয়ে যেত। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে, এটা তো এই কথা বললে এদেশের রাজনৈতিক দলগুলোর মাথায় আকাশ ভেঙে পড়তো যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে। কি হবে তাহলে? সেনাবাহিনী আজকে 4 মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আদালতে রাস্তায় তারা আছে, সেটার ফলাফল কি? সুতরাং আমার মনে হয় যে গভর্নমেন্টের যে পুরো বিষয়টা, এটাকে অ্যানালাইসিস করার সময় এসছে যে আসলে কার ভূমিকা কি, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এই পর্যায়ে যাচ্ছে। মানে এগুলো আপনার কি মনে, ইগনোরেন্স না এটা কোনো স্যাবোটাজ? আমি মনে করি যে এখানে একটা অংশ সরকারকে একেবারেই সহযোগিতা করছে না, একেবারেই সহযোগিতা করছে না। আপনি বলছেন পুলিশের মনোবল ভেঙে গেছে, আমি এই কথাটার সঙ্গে খুব দ্বিমত পোষণ করি যে পুলিশের মনোবল, আমি বলি নাই, মানে অনেকে বলে যে পুলিশ কিন্তু তার কাজ ঠিকই করছে,
কয়েকদিন আগে একটা ফেসবুকে একজন ব্যক্তি একটা সরাসরি একটা অভিযোগ আনলেন যে তাকে তুলে নেওয়ার পর তার কাছ থেকে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। টাকা চাওয়ার ক্ষেত্রে তো তখন মনোবল ভাঙে না, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তখন মনোবলের প্রশ্ন আসে কেন? এর জবাব কে দিবে? আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে যিনি রংপুরে ছিলেন তাকে ট্রান্সফার করে চট্টগ্রামে আনা হয়েছে, যিনি চট্টগ্রামে ছিলেন তাকে নিয়ে কুড়িগ্রামে দেওয়া হয়েছে। পরিবর্তন তো এটাই, এর বেশি কিছু হয় নাই। আমরা এটা বুঝতে পারি যে এই সরকার যখন এসেছিল 5ই আগস্টের পরে একটা ব্যাপক রক্তের ভেতর দিয়ে এই সরকার এসেছিল, এবং অধ্যাপক ইউনূস বলেছিলেন যে আমরা পুরনো অবস্থায় ফেরত যেতে চাই না, আমরা চাই না যে মানুষ গুম হয়ে যাক, রাস্তায় গুলি করে মানুষকে পুলিশ মেরে ফেলুক। সরকার একটা শিথিল মনোভাব দেখিয়েছিল যে আমরা ধীরে যাব, ইটস লাইক এ ম্যারাথন রেস। কারণ সমাজে একটা যখন বড় ধরনের গণ অভ্যুত্থানের ঘটনা ঘটে, পৃথিবীর সবগুলো সমাজে আপনি দেখেন একটা দীর্ঘমেয়াদী অস্থিরতা থাকে, সেই তুলনায় বাংলাদেশে কিছুই হয় নাই। সেটাকে যদি আমরা কম্পেয়ার করি, তারপর আমরা খারাপের সঙ্গে কম্পেয়ার করবো না, আমরা কম্পেয়ার করবো ভালোর সঙ্গে, যে আমরা আরো ভালো হতে পারতাম, কেন পারলাম না। এই যে সরকার যেটা শিথিল মনোভাব দেখালো, মানবাধিকারের প্রতি রেসপেক্ট দেখালো, এটাকে কিন্তু অনেকেই সুযোগ হিসাবে ব্যবহার করেছে, এটাকে সুযোগ হিসাবে নিচ্ছে তথাকথিত তৌহিদি জনতা। আমি তো মনে করি না এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে, এবং আমার ধারণা বাংলাদেশে কেউই মনে করে না। এবং যারা এই কাজগুলো করছে তারা যদি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনায় বিশ্বাস করে থাকে, তাহলে তারা এই কাজটা করতে পারে না। কারণ এই কাজটা তাদেরকেই উপকার দিচ্ছে যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চাচ্ছে, যারা বাংলাদেশকে দেখাতে চায় এদেশে নারীদের অধিকার নাই, যারা বাংলাদেশকে দেখাতে চায় এদেশের নারীরা রাস্তায় নামলে বিভিন্ন কমেন্টের শিকার হয়। কিন্তু আমরা তো এটা হতে দিতে পারি না। এই সোসাইটি একটা লিবারেল সোসাইটি আজকে 55 বছর ধরে। তাহলে কিসের বিচ্যুতি ঘটলো এই সমাজে যে এখনো সে আমাদের এই কথাগুলো শুনতে হবে? জি হাবিব ভাই, পুরো আলোচনাটা একটা পুরো সমাজ নিয়ে আমরা করছি। আপনি অনেক সিনিয়র মানুষ, অনেক ঘটনার উত্থান পতন দেখেছেন আপনি, ফলে হঠাৎ করে এ ধরনের অপরাধ এত বেশি বাড়া অথবা দৃশ্যমান হওয়ার পেছনের কারণগুলো কি? এটা কি একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতা, সরকারের নমনীয়তা, নাকি একটা সংঘবদ্ধ চক্র পরিকল্পনা মাফিক এটা করার চেষ্টা করছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম। বিজ্ঞ দুজন আলোচক আমার অত্যন্ত প্রিয় আকবর এবং তুষারকে শুভেচ্ছা। আসলে কিছুদিন হলো এই জিনিসটা খুব বেশি বেড়ে গেছে, বেশি ধর্ষণ এবং বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। মানে আমি পরশুদিন আসতেছিলাম, পরশুদিন আগের দিন হঠাৎ করে একটা ট্রাক আর একটা ট্রাকের সামনে গিয়ে যাওয়ার মতো, তখন আমার মনে হলো একটা কিছু আতঙ্কটা এই জায়গায় ছড়িয়ে গেছে। হচ্ছে দু একটা, তো আমার ওটা অবশ্য হয়নি, এরকম একটা কেন যেন একটা সবাই এখানে আপনার হয়ে গেছে আর কি, দেশের মালিক হয়ে গেছে, এরকম ভাব। আর করবই, কে করবে, কে বলবে? মোট কথা হলো যে একটা সরকার ক্ষমতায় আছে, তারপর দেশের মালিকানার ভাগ অনেকগুলি, ভাগিদার অনেকগুলি। যেমন জামাত ইসলাম ভাবতেছে আমাদের সরকার, আমরাই তো সব। তারা এমন এমন জায়গায় এমনভাবে তার প্রভাব বিস্তার করতেছে, কল্পনাও করা যায় না। এই যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নিয়োগগুলো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চিটাগং বিশ্ববিদ্যালয় দেখেন, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দেখেন, সব তাদের। এরকম সবগুলো ভাইস চ্যান্সেলার তারা নেওয়ার মতো কি তাদের অবস্থান সংগঠন? না, প্রশাসন ওই জায়গায় তারা চলে যাচ্ছে। আমরা যারা বিএনপি, তারা ভাবতেছি আমরা বিরাট দল, এতদিন কষ্ট করলাম, তাহলে আমরাই বা কিছু কম করবো, আমরাও সরকার, আমরাও আমাদের চেষ্টা করতেছি। এই চেষ্টা করার মধ্যে দিয়ে আমাদের সুজানগর, পাবনা জেলার সুজানগর একটা উপজেলা, সেই বেলা 12টার সময় জামাত ইসলামের এক গ্রুপ ঢুকছে ইউনো রুমে, প্রায় নাকি ঢুকে আমাদের লোকের বেলা 1:30টার সময় গেছে, বলছে স্যার আমাদের কথা আছে, বসেন। আবার নিচে গিয়ে বসছে, আর ঘন্টাখানেক পর আবার গিয়ে বসে, বসেন। 3 দফা বলার পরে তখন জামাতে ইসলাম বলা, এবং তারা কারা? একদম রানিং যুবলীগের কমিটির সেক্রেটারি, যুবলীগের সেক্রেটারি এই জামাতের সাথে বসা, এবং জামাত ওখানে আওয়ামী লীগের লোককে যোগদান করেছে। আমার নিজের উপজেলাতেও লক্ষ্মীগঞ্জে একটা ইউনিয়ন আছে, তার 2-3 জন জামাত ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা জামাতের যোগদান করিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে জামাত বাদী হয়ে আমার আপন ভাগ্নে, আপন ভাই, এই পত ভাই, মত ভাই, মামা, তাদের মামলা করছে। কোনো ঘটনা ঘটে নাই, কোনো কিচ্ছু হয়নি, একদম মিথ্যা একটা মামলা দিয়ে প্রশাসন নিয়ে নিল। সেই এসপি সাহেব ওসিকে বলে ধরে মামলা নেন। আমি পারো তো জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, কোনো ঘটনা কি আইপার গাইবি মামলা? যে গাইবি মামলা আমি সর্বপ্রথম বাংলাদেশে সাজা ভোগ করলাম, এইরকম নানান ধরনের। তারপরে কী করছে জানেন? তারপরে মামলা হয়নি তখনও, রাতের বেলা র্যাব, পুলিশ, আর্মি গিয়ে তুলকালাম কাণ্ড। আরে বাপরে, মনে করতেছে মানে কি একটা
মানে শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আরে কারণ কি, ইউনুর অফিসে লাস্টে গিয়ে যখন আমাদের লোক বলেছে তখন ধাক্কাধাক্কি হয়েছে, রক্তপাত হয়নি, ভাঙচুর হয়নি, কিচ্ছু হয়নি, মামলা হয়নি। অত র্যাব পুলিশ সব গিয়ে ওখানে তছনছ করে রাতের বেলায়, পরের দিন আবার তাকে মামলাও দিয়েছে। কোথায় আছি আমরা? যেমন আমার ভাই বললো, তুষার বললো না, আকবর বললো যে 4 মাস হলো ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, কয়টা অস্ত্র উদ্ধার করেছে? প্রশ্ন আমরা করতে পারি না? হ্যাঁ, অপারেশন ডেভিল হান্ট চলছে। ডেভিল হান্ট কোথায় কোথায় দেখি না তো। এই যে দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগের হাতে হাজার হাজার অস্ত্র আছে। শুধু অস্ত্র না, যেগুলো তার লাইসেন্স দিয়েছে, যেগুলো সেগুলো তার লাইসেন্স পাওয়ার, তার অস্ত্র পাওয়ার যোগ্যতা তাদের নাই, লাইসেন্স পাওয়ার, সেগুলো তারা লুটপাট করে হয়তো ইনকাম ট্যাক্সের এই ফাইলটার মোটা তাজা করে তারা নিয়েছে। এগুলি তো অবৈধ অস্ত্রের খাতায় পড়ে। আর এমনি তো অবৈধ অস্ত্র আছেই, কয়টা ধরলো? এই যে অবস্থা, তাহলে আমি কী বলবো? তাহলে সরকারকে সহায়তা করা হলো? এখন আবার যারা বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আছে, তুষাররা, তার মধ্যে এই সরকার আমরাই সরকার, এই যে টানাটানি, ভাগের মা গঙ্গা পায় না, যেমন এরকম শুরু হয়ে দেশের পরিস্থিতিটা 12টা বাজতে যাচ্ছে। কিন্তু আপনি আজকের একটা ঘটনা দেখেছেন কিনা, এই ঢাকা শহরের ভিতরে মোহাম্মদপুরে লালমাটিয়ায় জাহাঙ্গীর কবির নানকের একজন সহযোগী, তাকে পুলিশ আটক করেছিল। পরে ওসি ফোন করেছে, স্থানীয় গার্ড সবাই মিলে একটা মব তৈরি করেছে। এবং একটু আগে আকবর ভাই তৌহিদে জনতার কথা বললো, সেখানে তৌহিদে জনতা বলতে আমরা যাদেরকে বুঝি তারা ছিল না, সেই এলাকার একেবারেই সাধারণ স্থানীয় মানুষজনের বেশি, তারা তাকে চিনে নিয়ে গেছে। এবং ওসি ফোন করে তাকে, ওসির সঙ্গে আসামির কথা হয়েছে এবং ওসি তাকে ছেড়ে দিতে বলেছে। ফলে এ ধরনের ঘটনাও ঘটছে। এখন এগুলো কি গোয়েন্দা ব্যর্থতা, নাকি এগুলো পরিকল্পিতভাবে, যেটাকে আকবর সাহেব এক ধরনের সরকারকে অসহায়তা করার কথা বলছে, সেই প্রসঙ্গে বিএনপির মনোভাব কি, বা আপনারা এই বিষয়গুলো নিয়েও ভাবেন কিনা? না, আমি সংক্ষেপে একটা উত্তর দেই, সেটা নিয়ে শুনবো। তার আগে একটা বিরতি। দর্শক, আমরা ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। 24 ঘন্টা আমরা কথা বলছি। আমাদের সঙ্গে হাবিবুর রহমান হাবিব আছেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। হাবিব, আপনাকে বিরতির আগে যেটা মোহাম্মদপুরের ঘটনা বলছিলাম, গোলাম মোস্তফা নামে একজন আসামি, যার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে জুলাই আগস্ট গণহত্যার। তিনি সাবেক আওয়ামী লীগের নেতা, সাবেক না আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সহযোগী বলে পরিচিত, এবং তাকে পুলিশ গ্রেপ্তার করার পরেও ছেড়ে দিয়েছে। অভিযোগ আসছে পত্রপত্রিকার নিউজ যদি সঠিক হয়, যে ওসি নিজেই ছেড়ে দিতে বলেছে। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে, ফলে এটাও তো এক ধরনের মব, আপনি হত্যা মামলার আসামিকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাহলে প্রশাসনের ভূমিকাটা আসলে কি? এটা কি চিন্তা করা যায়? কিন্তু ঘটনা চিন্তা করা যায়? আমাদের মামলা নেই, কিচ্ছু নেই, আমাদেরকে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর, মাসের পর আটকে রেখেছে, নিয়ে যাওয়ার পরে মামলা দিয়েছে। আমাকে তো দেন টকশো থেকে ধরে নিয়ে যায় মামলাতে, সেই মামলা প্রথমে বাংলাদেশ আমি সাজাপ্রাপ্ত আসামি, সর্বপ্রথম সাজা আমাকে দিয়েছি বিগত সরকার। আর এখানে 5টা হত্যা মামলা, তাও ওই জুলাই বিপ্লবের সময়, এটা তো কল্পনাও করা যায় না। ওসি কি এখনও চাকরিতে আছে? থাকা তো উচিত না, আছে এখন পর্যন্ত থাকা উচিত না। এবং তাকে চাকরিচ্যুত করে তাকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেমন এর আগে সাবর হোসেন চৌধুরীর 6টি মামলা, 2টা মার্ডার মামলা ছিল, উনি রিমান্ড চলতেছিল, রিমান্ড চলাকালীন অবস্থায় তাকে জামিন দিল একই দিনে, তাকে গ্রেপ্তার করেন, বলেছেন গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেন। পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এরকম কোনো ঘটনা কোথাও ঘটেছে কিনা যে রিমান্ড চলাকালীন সময় আসামিকে জামিন দিল, তার 6টা মামলা 2টা মার্ডার কেস। তো এটা তো আরও মারাত্মক, ওটা তো মারাত্মক, এটাও মারাত্মক। তো এইগুলি যদি চলতে থাকে, তাহলে সরকার যদি স্টেপ না নেয়, তাহলে তো এখানে একটা সরাসরি যে কথা আমি বলতে চাই, যে প্রশাসনের ধরে 90% বা 80% একজন আওয়ামী লীগ, রক্তে আওয়ামী লীগ তাদের। জাহাঙ্গীর নানকের একজন সহযোগীকে যখন ধরবে, সে আওয়ামী লীগ, আর যিনি ওসি আছেন উনিও আওয়ামী লীগের রক্ত, তো স্বাভাবিক ছেড়ে দেবে, সে ছেড়ে দিতে পারে। এ কত বড় একটা ঘটনা যে 5টা মামলার আসামি, হত্যা মামলার আসামি, তাকে ছেড়ে দিতে বলো ওসি। আপনি চিন্তা করতে পারেন? আমার এলাকায় একটা ঘটনা ঘটেছিল, আমার ওখানে আমার রেজাল্ট সাইন্য কলেজ ভিপি ছিল, অন্য মানুষগুলো মামলা ছিল, তো আমি হাজির করাবো ওকে, নালবদি বাড়ি সরবরাহের সাথে মিশে গিয়ে জীবনটা চলে যেতে পারে। তো আমি এসপিকে বললাম যে এসপি সাহেব আমাকে তো হাজির করবো, হাজির করতে রিমান্ডে নেবেন, তো আমি রিমান্ডে নিয়ে তো পিটা পাই, তো কী করবো? তো বলছে না, আমি কথা দিলাম। আবার হাবিবুল হাবিব তো বাংলাদেশ দর্শনে একটা, আপনার একজন কর্মীকে বাঁচানোর জন্য আপনি আমাকে বলেছেন, আমাকে খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটির দেয়, আপনি হাজির করেন, আপনার লোককে আমি রিমান্ডে নিয়ে আসবো না। পুলিশ বলছে, এসপি আমার কথা দিল, সেটা একটা ঘটনা।
যে রিমান্ডে নিবে না, এটা রিমান্ড চাবে না, এরকম একটা ব্যাপার। মামলাগুলো এরকম ধরনের বিভিন্ন ধরনের মামলা। আর এটা তো মানে একেবারে তাজা মামলা, সেই মামলা কিন্তু ওইটা ঘটনা আর এইটা ঘটনা এক তো না, ওইটা একটা মানবিক একটা অবস্থান ছিল যে রিমান্ডে নিবে না। এখানে তো ওসিকে গ্রেপ্তার করে তাকে তো রিমান্ড আনা উচিত, কেন করলো? এটা দৃষ্টান্ত না, দৃষ্টান্ত শাস্তি না দিতে পারেন, ওই ম্যাজিস্ট্রেটকে দিলে দিতে পার, আর কেউ জামিন দিত না। পরের দিন মান্নান সাহেবকে দিয়েছে পরিকল্পনা মন্ত্রীকে, ওই প্রতিবাদ করেছিলাম প্রচণ্ডভাবে, যার পরিপ্রেক্ষিতে এখন তাকে থামছে। আর যদি কিছু বিচারক নিয়োগ না করতো মাঝখানে, ওইটা আমি তো বারবার বলেছিলাম, বিচারক নিয়োগ পুলিশের মানে সদস্য মানে ওরা কী বলে সিপাই, তারপরে কনস্টেবল, বিসিএস দিয়ে, তারপর এসআই, তারপর কিছু ম্যাজিস্ট্রেট, কিছু মুন্সিফ, কিছু উচ্চ আদালতের বিচারক না দিলে সরকার চালাতে পারবে না। নতুন ব্লাড যদি এখানে সংযোজন নাই, পুরোনো ব্লাড হচ্ছে ভেজাল, তো ম্যাক্সিমাম ভেজাল। অতএব এই ভেজাল মুক্ত যদি সরকার করতে না পারে, আপনি আজকে 7 মাস গেলে 7 বছর গেলেও এই দেশে কোনো উন্নতি হবে না। এই জন্য সরকার কঠোর পদক্ষেপ করুন। এটা একটা দৃষ্টান্ত শাস্তি দেন, ওইটা যদি শাস্তি দিতেন সব সুবিধা হয়ে যেত। তাই মনে করি এটা খুবই গরিত কাজ করছে প্রশাসন, এবং এখানে সরকারকে ভাবতে হবে তার প্রশাসন তাদেরকে সহায়তা করতেছে না। আমি তো সেনাবাহিনীর প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু সেই সেনাবাহিনী কী করলো? 4 মাস হয়ে গেল ম্যাজিস্ট্রেট পর কোনো আমরা বল দেখেন, তারপরে এই জায়গায় আমাদের অস্ত্রবাজ তার কত প্রকাশ্য অস্ত্রগুলি আছে। আমার ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর গুলি করেছিল, 2 জনকে মেরে ফেলেছিল। সোহেল নামে একজন আছে, আমাকে আহত করেছিল, আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমি শুনি যে প্রশাসনের লোকজনের সাথে কথা বলে, প্রশাসনের লোকজনের সাথে রাতের বেলা কথা বলে, তারা ফোনে কথা বলে, আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আপনারা আজকে করে দেখছেন, আমার নিজের জেলার কথাই বললাম, আমাকেও যে আহত করেছিল, মেরে ফেলার জন্য আমাকে আঘাত করেছিল, গ্রেপ্তার হয়নি, সে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। আকবর ভাই, তাহলে তো আমরা যেটা শিরোনাম করেছি সেই শিরোনাম করাটাতে এখন মনে হচ্ছে ভুলই হলো। মানে সরকারের কঠোরতার আড়ালে যদি ধরেন লালমাটিয়ার ঘটনা বা মোহাম্মদপুরের ঘটনা, আপনি এমনি জানেন মোহাম্মদপুর একটা ক্রাইম জোন হিসেবে পরিচিত, ওইখানে ছিনতাই অন্যান্য অভিযোগ অনেক বেশি অন্য যে কোনো এলাকার চেয়ে। ফলে সেই এলাকায় যখন আজকে এরকম ঘটনা ঘটে গেল, এবং সেটা নিয়ে এখন পর্যন্ত তুষারদেরও খুব বেশি দৃশ্যমান পদক্ষেপ নাই। তুষার আগে বিভিন্ন ঘটনায় নয় যে জড়ো হতো বা একটা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের সেই চেষ্টাটাও হয়নি। কিন্তু এটা তো ঠিক যে আপনি যে ঘটনাটা বললেন, মানে পত্রিকার রেফারেন্স দিয়ে, এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই অ্যালার্মিং। এবং এই ঘটনাগুলো ঘটছে শুধু এই কারণটাতেই, এটা কিন্তু এই প্রথম না। আপনার মনে আছে যে আরও মাস 2 আগে সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে হত্যাকাণ্ডের যে মামলায়, মানে তারা যে হত্যা মামলার আসামি ছিল, সেখানে তাদেরকে বাঁচানোর জন্য অলরেডি একটা ফাইনাল রিপোর্ট তৈরি করা হয়েছিল। একজন এসআই এটা অলরেডি রেডি হয়ে গেছে, একজন এএসপি উনি তত্ত্বাবধান করছিলেন, ওনার গাইডেন্সে সেটা হচ্ছিল। তাহলে বুঝেন তখন তো 5ই আগস্টের চেতনা আরো বেশি, মানে একদম গরম ছিল ইস্যুটা। সেই অবস্থার মধ্যে তারা এই ধরনের অ্যাটেম্প্ট নিচ্ছে। তো তার মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অ্যাটেম্পটগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলোকে যদি ইফ ইউ পুট থিংস টুগেদার, এটা কিন্তু অনেক বড় বিষয়, এটা এমনি হবে না। এবং আমি আজকে একটা ভবিষ্যৎবাণী বলতে পারেন আমি করি, যে মানে পূর্বাভাস যে আজকে এই বাংলাদেশের সামনে ইলেকশন হয়তো হয়ে যাবে, হয়তো ডিসেম্বরে হবে, নয়তো 2 মাস 4 মাস এদিক সেদিক হবে, আমি জানি না, বাট হয়তো ব্যাপারটা এরকমই হবে। কিন্তু এই অবস্থার ভেতর দিয়ে যখন ইলেকশনটা হবে, এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার এই দেশ চালাতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এর চাইতেও খারাপ হবে। আপনি যদি এখন থেকে এগুলোকে কন্ট্রোল করা না যায় সবার সহযোগিতায়, পলিটিক্যাল পার্টি বলেন, সিভিল সোসাইটি বলেন, সিকিউরিটি ফোর্সেস বলেন, কিন্তু আমরা যদি এইভাবে ছেড়ে দেই, এই দেশ একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে যাবে। শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে পরে সেখানে আমি এই পূর্বাভাস করছি, আপনি মিলিয়ে নিয়েন, যদি আমরা প্রশাসনকে ক্লিন করতে না পারি, পুলিশকে ক্লিন করতে না পারি, সিকিউরিটি ফোর্সেসগুলোকে ক্লিন করতে না পারি, রিফর্মের কথা বলছি, রিফর্ম এবং সেখানে নতুন লোক আসা, আপনি পুরনো লোক রেখে দিয়ে তাদেরকে শুধু এর জায়গায় বির জায়গায় সিকে নিয়ে এসে ওইভাবে যদি আপনি রাষ্ট্র চালাতে চান, তাহলে এই অস্থিরতা কখনো কমবে না। কারণ দেখুন, যারা এই অস্থিরতার সুযোগ নিতে চায় তাদের হাতে অনেক টাকা, তাদের হাতে লোকও আছে। এবং আপনি দেখেন যে লোকগুলো এলাকায় ট্রাবল মেকার হিসেবে পরিচিত ছিল, তারা এসে ঢাকায় আশ্রয় নিয়েছে। যারা ঢাকায় ট্রাবল মেকার হিসেবে পরিচিত ছিল তারা এখন রংপুরে গিয়ে আশ্রয় নিয়েছে, থাকছে। কিন্তু আপনি দেখান তো
এই যে 64টা জেলার মধ্যে যে জেলাগুলোতে হত্যাকাণ্ড হয়েছে বড় আকারের, বড় শহরগুলোতে তো হয়েছে, অনেকগুলো জেলা শহরে হয়েছে, এই হত্যাকাণ্ডে যারা আসামি তাদের কয়জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা গেছে? অথবা মামলাগুলো কি প্রপার হয়েছে? মামলাও প্রপার হয়নি। হ্যাঁ, ধরেন আপনি 150, 200, 300 জনকে আসামি করেছেন। হ্যাঁ, মানে যেখানে আমি দেখছি যে হয়তো মামলায় আসামি হতে পারতো 20 জন, সেখানে মামলায় আসামি আছে 550। জি, এরকমও আছে। ফলে মামলা কিন্তু এটা ট্রু যে 550 আছে, আবার ওই যে মূল যে 20 জন কালপ্রিট তারাও তার ভিতরে আছে। কিন্তু সেই 20 জন কালপ্রিটের মধ্যেও 10 জনকে ধরা যায়নি। আওয়ামী লীগের লোকজন যে সব ভারতে চলে গেছে ব্যাপারটা তো এরকম না। এটা ভারতে তো গেছে তাদের যারা টপ র্যাঙ্কিং যারা, 1-1.5 হাজার, হ্যাঁ হয়তো মিড র্যাঙ্কিংও কিছু গেছে, বাকিরা তো এই দেশের মধ্যেই আছে। সো তারা তো আর বিষয়গুলোকে এভাবে ছেড়ে দেবে না আমরা যদি তাদের দৃষ্টিভঙ্গিতে দেখি। তাহলে এখন আমাদের বা সরকারের বা পলিটিক্যাল পার্টি বিএনপির মতো বড় দল, তাদের রোলটা কি হওয়া উচিত? আমাদের এখন রোলটা হওয়া উচিত যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এই শক্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য দরকার। আমরা যদি দেখি যে বিএনপির মধ্যে আর সরকারের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে, বা এই নতুন এনসিপির মধ্যে আর বিএনপির মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে, বা অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে XYZ এর সঙ্গে, তখন সেখানে অন্যরা সুযোগ নেবে। এবং ল অ্যান্ড অর্ডার এমন একটা বিষয়, কারণ এখানে তো যারা সুযোগ নেওয়ার জন্য রেডি তারা নেবেই। সুতরাং আপনার যদি একটা পলিটিক্যাল কনসেনসাস না থাকে, তাহলে পরে আপনি এটাকে সহসা নিয়ন্ত্রণে আনতে পারবেন না। এবং যদি এটাকে নিয়ন্ত্রণে না এনে আমরা এই অবস্থার ভিতর দিয়ে নির্বাচনে যাই, পরবর্তীতে যে সরকার আসবে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে, এখনকার চেয়ে তো ডিফিকাল্ট হবে। তুষার, আপনার কাছে দুটো বিষয় আলোচনা করতে চাই। একটা হচ্ছে এই ধরনের সংকটে আগে আপনারা একটা ফোর্স, সোশ্যাল ফোর্স বলি, সেটা হিসেবে কাজ করতেন। ইদানিং দল করে ফেলার পরে সেটা করছেন না বলে মনে হচ্ছে, অথবা আপনাদের যেটা স্টুডেন্ট উইং নতুন গঠিত হলো সেটাও করছে না, সেইটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমরা আবার অনেক জায়গায় ধরেন বিশেষ করে প্রতিবেশী ভারত আমাদেরকে যেভাবে চিত্রায়িত করতে চাই তার অনেক উপাদান আমরাই তাদের হাতে মনে হচ্ছে তুলে দিচ্ছি। যেমন ধরেন আজকে একটি রেস্তোরাঁয় কেউ একজন খাচ্ছিল, দুজন মানুষ, তাদেরকে এনে কান ধরে উঠবস করানো, একজন আরেকজন মুরব্বী মানুষ করছে, এবং সেটা রীতিমতো মানে প্ল্যান করে ভিডিও করা মনে হচ্ছে, এটা গোপন ভিডিও না, মানে কাপা কাপা ভিডিও না, সেটা করা হচ্ছে। ফলে এগুলো দিয়ে বাংলাদেশে ইসলামে তো জবরদস্তির কোনো সুযোগ নাই, ফলে জবরদস্তি আমরা করছি এরকম একটা অবয়ব বা এরকম একটা ভাবমূর্তি দাঁড়াচ্ছে। ফলে এই সুযোগগুলা নিচ্ছে, এর পেছনে আপনার দল, সরকার, বিএনপি সবারই খানিকটা দুর্বলতা কাজ করছে কিনা, নাকি আপনার অন্য কিছু নিয়ে বিজি? না, প্রথম কথা হচ্ছে যে আমরা আগেও যে সমস্ত বিষয়ে মোবিলাইজ করতাম বা চাপ তৈরি করার চেষ্টা করতাম, এখনও ঘটনাটা তাই। কিন্তু একটা ঘটনা অবশ্যই ঘটেছে, যেটা স্বীকার করতে হবে, যে আমরা 28 ফেব্রুয়ারি দল করার পরে রোজা চলে এসেছে, এবং আমাদের আসলে একটা বড় রকমের শিফটিংয়ের মধ্যে আমরা আছি। দল করা এবং দলটাকে আবার পুনর্গঠন করা, সাংগঠনিক কাঠামোটাকে মিনিমাম একটা জায়গায় নিয়ে একটা কর্মসূচি করতে গেলে তার যে একটা শৃঙ্খলা লাগে, সেটা আমাদের ডেভেলপ করতে কিছুটা সময় এটা যে কোনো দলে লাগবে। আর আমাদের ধরা যায় আমাদের কেন্দ্রীয় সদস্য 217 জন, তাদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন, দায়িত্ব ভাগ বটরা, এটা একটা হিউজ কাজ, এটা আপনি বোঝেন। কিন্তু এর মানে এই না যে আমরা ইন দ্য মিন টাইম যা ঘটবে তার ব্যাপারে নীরব থাকবো। যেমন আপনি ধর্ষণের যে ঘটনা ঘটলো, আমাদের কিন্তু নারীরা কিন্তু 8 মার্চকে কেন্দ্র করে তারা একটা বড়সড় ধরনের মহড়া দেওয়ার চেষ্টা করেছে, তারা বিবৃতি দিয়েছে, নারীদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাটাক বা আক্রমণ মব হচ্ছে সেগুলোর বিরুদ্ধে তারা কথা বলেছে। আমাদের আহ্বায়ক পর্যায় থেকে কথাবার্তা হয়েছে, আমাদের বিভিন্ন থানা কমিটি সারা দেশে তারা এই ধর্ষণের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন ধরনের ছোট থেকে মাঝারি কর্মসূচি দিয়েছে, এবং কোথাও কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে প্রশাসনের কাছ থেকে যে আপনারা এই ধরনের কর্মসূচি দেবেন না। গুলশানে এই ধরনের ঘটনা ঘটেছে এবং হুমকিও দেওয়া হয়েছে যে আপনারা যদি করেন তাহলে আমরা গ্রেফতার করবো। তখন আমি এবং আরেকজন যুগ্ম আহ্বায়ক তাজনুমা জাবিন ওখানে গিয়ে যাওয়ার পরে পরিস্থিতি একরকম ঠান্ডা হয়েছে। কিন্তু এগুলোর মধ্যে আমরা আছি, এবং এইখান থেকে আসলে যে কিংস পার্টি সংক্রান্ত যে আলোচনা, এটাতে এত অমূলক, বাস্তবতার চেয়ে এত আলাদা। আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে প্রশাসনের ভূমিকাটা টের পাচ্ছে আমাদের প্রতি, কী ধরনের বিরূপ তারা, কোথাও নীরবে, কোথাও প্রকাশ্যে, কোথাও অপ্রকাশ্যে, কোথাও শুধুমাত্র আমাদেরকে হজম করা বা টলারেট করা হচ্ছে। তারা কাদের প্রতি আসলে একটু কাদের ফেভারে কাজ করছে? কাদের ফেভারে কাজ করছে তারা, ভাই আমি একেবারে সিম্পল বলি, এটা আমি আগেও বলেছি, তাদের একটা ধারণা হয়েছে যে সামনে নির্বাচন হবে এবং নির্বাচনে বিএনপি অথবা জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে, অথবা এই দুটো দল কোয়ালিশন হয়ে, মানে এরাই পাওয়ারের স্টেকটা নিবে। এরা হয় বিএনপি অথবা জামায়াত ইসলামের সাথে এই এসপি, ডিসি, ওসি, ইউএনও যা আছে, এরা এদের সাথে লিয়াজু করে কাজ করছে।
প্রত্যেকটা জায়গায় আমার এখন আমি নরসিংদী থেকে আসলাম, আমি ওখানকার চিত্রটা জানি, ঠিক আছে। এবং তারা সর্বোচ্চ যেটা করছে ছাত্রদেরকে টলারেট করছে কোথাও কোথাও, এবং সুযোগ পেলেই ধরা যাক তারা আশা করে আছে নির্বাচিত সরকার আসলেই ছাত্রদেরকে কোনো একটা ভাবে তারা পাকড়াও করবে, কিছু একটা করবে, এরকম ঘটনা আছে। কোথাও কোথাও যদি 2-1টা জায়গায় এরকম থাকে যে ছাত্রদের প্রতি সংশ্লিষ্ট ওসি মানে তার জুরিসডিকশনের ভেতরেই কিছুটা স্নেহ পরবশ, এরকম যদি কোথাও কোথাও থাকে, সেখানে তাকে বদলি করার ঘটনা আছে, নরসিংদীতে আছে, যে কেন তারা ছাত্রদের প্রতি তিনি স্নেহ পরবশ বা ছাত্রদেরকে কাজ করতে দিতেছেন, ফেভার না, মানে অন্যায্য কোনো ফেভার না, তার জুরিসডিকশনের মধ্যেই আলাদা করে কোনো অসহযোগিতা না করে প্রতিকূল পরিবেশ তৈরি করছে না, বলছে যে ঠিক আছে তোমরা যে অনুমতি নিয়ে লিগ্যাল প্রোগ্রাম করো আমাদের কোনো অসুবিধা নেই, এই ধরনের কথা যে ওসিরা বলছে তাদেরকে কিন্তু বদলি করা হচ্ছে রাজনৈতিক দলের চাপে। এই হলো পরিস্থিতি একটা আমাদের দল যেটা ফেস করছে। দ্বিতীয় যে উদাহরণ দিয়েছেন এটা তো আমাদের যে সমস্ত অস্থিরতা এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তারই একটা অংশ, যে বাংলাদেশকে ঠিক যেভাবে পোট্রে করতে চায় দেশের বাইরে যারা, তাদেরই এটাতে উপকার হচ্ছে, এবং এটা কেউ কেউ কাণ্ডজ্ঞানের অভাবে করছে এবং কেন করছে আমি জানি না। আরেকটা হলো যে কিছু কিছু ঘটনাও হচ্ছে, কিন্তু আমাদের এখানে অবস্থান পরিষ্কার যে আপনার একটা বিশ্বাস থাকতে পারে একটা দেশে আমরা সব মানুষ যে খুব পলিটিক্যালি কারেক্ট বিশ্বাস নিয়ে বসবাস করবে এরকম হয় না সাধারণত, কিন্তু আপনি কোনোভাবেই আরেকজনের উপর চড়াও হতে পারবেন না আপনার বিশ্বাসটা ইম্পোজ করার ক্ষেত্রে, কিংবা তার বিশ্বাসটাকে নাকচ করার ক্ষেত্রে, যে তুমি এটা করছো এটা আমি পছন্দ করি না। আপনি পছন্দ না করলে আপনি আপনার পথে থাকবেন, আপনার কোনো অধিকার নাই, স্টেট আপনাকে, সরকার আপনাকে অধিকার দেয় নাই যে আপনি তাকে আইনটা নিজের হাতে তুলে নিয়ে তাকে এক ধরনের শায়েস্তা করতে চাইবেন। সেখানে আমরা বলেছি কিন্তু যে বারবার মানবিক মর্যাদা, আপনার বিশ্বাস, আপনার ইডিওলজি কখনোই কোনোভাবেই কায়েম করার ক্ষেত্রে আপনি প্রিচ করতে পারবেন অবশ্যই, কিন্তু কায়েম করার ক্ষেত্রে আপনি কোনোভাবেই আরেকজনের মানবিক মর্যাদার উপরে আঘাত আনতে পারবেন না। ফলে আপনি যে কথাটা বলেছেন, ধরুন রোজার কথাটাই আমি বলি, রমজান তো বলা হয়েছে যে মানে আপনি সিয়াম সাধনা করছেন, আপনি আসলে সংযম করছেন, তো সংযমটা তো যদি আমার সামনে কেউ খায় তাহলেই না আমার সংযম হলো, এমন তো না যে তুমি আমার সামনে খেতে পারবা না, আপনি আমার সামনে খাচ্ছেন, আমি রোজা আছি এবং আমি আই এম ফাইন উইথ ইট, এটাই সংযম, ঠিক আছে। এইটা যারা বোঝে না তারা আসলে রমজানের আসল যে এসেন্স এটা বুঝতে পারছেন না। ফলে আমি বলবো যে এখানে ইসলামপন্থী যে শক্তি বা দল যারা আছে তাদের এখানে আরো বেশি সক্রিয় হয়ে মানুষদেরকে এই সমস্ত বিষয়ে শিক্ষিত করা প্রয়োজন, তাহলে আসলে মানে ইসলামের সঠিক বার্তাটা যাবে। আকবর ভাই একটু আগে নির্বাচনের কথা বললেন, এবং নির্বাচিত সরকার আসলেও কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন সেটা তার পূর্বাভাস, কিন্তু এটা যে মানে খুবই স্বাভাবিকও মনে হচ্ছে, কারণ এই প্রশাসন, এই পুলিশই তো আসলে নির্বাচনটা করবে। ফলে এখানে যদি পরিবর্তন, এই বাস্তবতায় আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, সরকার থেকে আসার পরে অবশ্য বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা সেটা এই বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব না। প্রশ্ন হচ্ছে তাহলে ওনারা সরকারের থেকে কি করলেন গত 7 মাস, এবং তাহলে নির্বাচনটা কবে হবে? বিএনপি খুব দ্রুতই নির্বাচন চাই, তাহলে বিএনপি কি সেটা বুঝছে না? এবং বিএনপির সঙ্গে কেন আপনারা আলাদাভাবে এই বাস্তবতাগুলো নিয়ে বসছেন না? কারণ আপনাদের নানা জায়গায় দেখা সাক্ষাৎ হয়, সেই প্রসঙ্গে আমরা আলাপ করি। তার আগে দর্শক আবার একটা বিরতি নিই। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং স্বাগত যারা নতুন করে যুক্ত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির নেতা সারোয়ার তুষার আছেন আমাদের সঙ্গে। তুষার, এই অবস্থায় নাহিদ ইসলাম যেটি বললেন যে নির্বাচন করার মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সেটা ডিসেম্বর ভিতরে নির্বাচন সাপোর্ট করে না, তাহলে ওনারা সরকার থেকে কি করলেন? আরেকটা হচ্ছে আপনারা বরাবরই নির্বাচনটাকে একটু পেছাইতে চান এরকম একটা ধারণা জনমনে আছে, এটা বিএনপির পক্ষ থেকে অভিযোগও করা হয়। এটাকে দল গোছানো, আপনাদের নিবন্ধন হয়তো এপ্রিলের ভিতরেই হয়ে যাবে, এপ্রিল মেতে, সেটার জন্য, নাকি এটার পিছনে সত্যি সত্যি অন্য কোনো কারণ আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নাহিদের কথাটা একটু মিসকোট হয়েছে। নাহিদ কিন্তু পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন যে আমি কথাটা এভাবে বলেন নাই। তিনি বলেছেন যে এই পুলিশ প্রশাসনের একটা অনেক দিন ধরে একটা নিরপেক্ষ নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, এই বিষয়টাকে তিনি আমলে নিতে বলেছেন। পরবর্তী তিনি আরেকটা আলোচনায় কিন্তু বলেছেন যে আপনারা বিচার ও সংস্কারের ব্যাপারে আপনাদের সিরিয়াসনেস দেখান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, এই সহযোগিতাটাকে পরে মিডিয়া এটাকে ব্যবস্থা করে দেব, এটা কিন্তু তিনি বলেন নাই। কথাটা খুব পরিষ্কার এবং এসেন্সটা খুব বোঝা যায়। তো আমাদের অবস্থানটা এবং বারবার আমাদের উপর এটা যে চাপানো হয় যে নির্বাচন তারা চায় না, এটা কিন্তু ঠিক না। কেন এই সহজ সত্যটা আমরা স্বীকার করছি না যে আমরা পরিষ্কারভাবে বলেছি যে আপনি গণপরিষদ নির্বাচন করেন। গণপরিষদ কি নির্বাচন না? গণপরিষদ তো একটা নির্বাচন। আর গণপরিষদ নির্বাচন হলে এমন না যে সংসদ নির্বাচনে বিএনপি জিতবে, গণপরিষদ নির্বাচনে আমরা জিতবো। আমরা একটা পদ্ধতিকে ফোকাস করতে চেয়েছি। মানুষ কি গণপরিষদ নির্বাচন চায়? মানুষ গণপরিষদ নির্বাচন চায় কি না সেটা তো আপনি গণভোট করেন, তাহলে গণভোট করে দেখেন। আপনি তো এইভাবে বললে হবে না যে গণপরিষদ নাকি সংসদ, আপনি বলবেন যে সংবিধান পরিবর্তন করা দরকার, এমন একটা নির্বাচন আমরা চাই। আপনি এই প্রশ্ন করে দেখেন, আপনি কি এই সংবিধান বহাল রেখে নির্বাচন করতে চান নাকি একটা নতুন সংবিধানের নির্বাচন চান? এই কথাটা বললে আপনি ওভারহেলমিংলি পিপল কি বলে সেটা দেখবেন। আমি আপনাকে আরেকটা তথ্য দিই। খালেদ মহিউদ্দিন সাহেব একটা
জরিপ করেছেন তার পেজ থেকে, যে নাহিদ ইসলাম বলেছেন যে এই যে আপনি যে কথাটা বললেন সেটাই। তো আপনি কি মনে করেন যে, যদিও কথাটা মিসকোট করেছেন খালেদ সাহেব, কিন্তু ওই কথাটাই যে বিচারের আগে নির্বাচন হবে না, আপনি কি এই নাহিদ ইসলামের এই কথাটা কিন্তু নাহিদ বলেন নাই, কিন্তু এই প্রশ্ন ধরেই তিনি একটা জরিপ করেছেন, সেখানে 65% 1,09,000 জন রেসপন্ড করেছেন, তার মধ্যে 65% মানুষ বলেছে যে নাহিদ ইসলাম ঠিক বলেছে, 35% বলেছে যে ঠিক বলে না। তাহলে এখান থেকে আকাঙ্ক্ষাটা বোঝা যায়। যদি আমাদের এটা পজিশন না যে বিচার অনন্তকাল চলবে তারপরে নির্বাচন না হলে নাই, আমাদের এটা পজিশন না, আমাদের খুব পরিষ্কার পজিশন যে আমরা এই যে আমাদের যে সর্বশেষ যে ইফতার আয়োজন ছিল সেখানে নাহিদ ইসলাম তার লিখিত বক্তব্যে বলেছেন যে যে সকল সংস্কার সংবিধানের সাথে সম্পর্কিত না সেগুলো অধ্যাদেশ দিয়ে এই সরকারকেই করতে হবে, যে সকল সংস্কারের সাথে সংবিধান সম্পর্কিত সেটা গণপরিষদ কাম পার্লামেন্টের নিয়ে যান। একদম পরিষ্কার, গণপরিষদ কাম পার্লামেন্ট একটাই নির্বাচন, যারা নির্বাচিত হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করবে, গণপরিষদটাতে আপনি 120 দিন 150 দিনের মধ্যে শেষ করবেন, তারপরে আপনারাই সংসদ সদস্য হয়ে যাবেন। আপনি যদি যান প্রথমে আপনি বাই ডিফল্ট হয়ে যাবে। এটা নেপালে ঘটেছে, এটা ইন্ডিয়ায় যে 1947 সালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ঘটেছে। এটা এমন না যে কোনো অলৌকিক জিনিস আমরা বলছি, এটা একটা ঐতিহাসিক উদাহরণ আছে অনেক। আপনি গণপরিষদ সদস্য, আপনি পরে সংসদ সদস্য হয়ে যাবেন। ইভেন এমন উদাহরণ আছে আপনি প্যারালালি দুটাই, 3 দিন আপনি গণপরিষদ সদস্য, 3 দিন আপনি সংসদ সদস্য। উদাহরণ অনেক আছে, পদ্ধতি আমাদেরকে আগে একমত হতে হবে, কিন্তু আগে তো বিএনপিকে বলতে হবে যে এই প্রস্তাবে সমস্যাটা কোথায়, কিন্তু পরিষ্কার করে কিন্তু তারা বলতে পারছে না যে এটাতে কোথায় সমস্যা। তারা নিজেরাও তো বলছে যে সংবিধান পরিবর্তনে আমরা পক্ষে। ঠিক আছে, এই বিষয়গুলো আছে, পুনর্লিখন পরিবর্তন, এটা তো একটা জাতীয় ঐক্যমত্য আসবে। আমরা বলছি যে আপনি সংস্কার করেন আর পুনর্লিখন করেন, যাই করেন, এই পদ্ধতি ছাড়া কোনোভাবে হবে না, মানে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই। হাবিব ভাই, এই প্রশ্নটা আপনাকে করে, আপনারা এটা মানছেন না কেন, বা এটা করলে কি সমস্যা, মানে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সঙ্গে? আমি বলি, যে সরকার জাতীয় সংসদ নির্বাচন করতে সক্ষম না বর্তমান প্রশাসনের কারণে, সেই সরকার গণপরিষদ নির্বাচন করবে কিভাবে? সেই সরকার হানা ভোট করবে কি করে? ওরা তো ভোট আসছে সরকারের সক্ষমতা। তো যে সরকার জাতীয় সংসদ নির্বাচন করতে পারে না, সে গণপরিষদ নির্বাচন করতে পারবে না। জাতীয় সংসদ তো আর করতে চাই, তারা তো সময়সীমাও দিয়েছে। সময় বলতে না, এই পরিস্থিতি, এই বর্তমান যে কাঠামো রয়েছে তার দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব না। তার গণপরিষদ নির্বাচন কীভাবে সম্ভব করবে? হানা ভোট বা কীভাবে সম্ভব করবে? এর চেয়ে কঠিন একেবারে চৌকস প্রশাসন ছিল এরশাদের আমলে, 86 এবং 88 ছিল। তো আওয়ামী লীগ যখন জিতে যাচ্ছিল তখন 48 ঘন্টা বন্ধ রেখেছিল না ভোট গণনা? ওই চৌকস প্রশাসন বাধা দিয়েছিল। ভোট যখন সিল মেরেছিল বাধা দিয়েছিল, সেনাবাহিনীকে বাধা দিয়েছিল। অস্ট্রেলিয়া নির্বাচন তো চৌকস, কিন্তু গণপরিষদ নির্বাচন হলে বিএনপির সমস্যা কি? তাতে কি বলি, আমি তো বুঝি না, জনগণও বোঝে না। আচ্ছা, আমার বিশ্বাস। এখন কথা হলো, তার 88 প্রশাসন তো একতরফা নির্বাচন, আমরা কেউ নির্বাচনে যায়নি সেদিন। 88 চৌকস প্রশাসন ছিল, কেউ নির্বাচন হয়েছিল? হয়নি। এই প্রশাসনই কিন্তু 91 সালে, 96 সালে, 2001 সালে কঠিন সুন্দর একটা নির্বাচন করে দেবে। কেউ কাউকে মারে না, ধরে না, কার প্রশাসন না, কোনো কিছু করে না। 2008 সালেও তাই। কিন্তু 2008 সালে ব্যতিক্রম ঘটনা ঘটেছে যে মঈনুল ফখরুদ্দিন আহমেদের সরকার আওয়ামী লীগের ক্ষেত্রে রিস্ক নিতে চায়নি। যদি ক্ষমতা না আসে আওয়ামী লীগ, তাহলে তারা একটা বেকায়দা পড়ে যায়। ম্যাডাম খালেদা যে তাদের এই যে অবৈধ কাজকে উনি দিবেন না, সম্মত দিবেন না, হ্যাঁ দিবেন না। যে কারণে তাদের পক্ষ থেকে তারা 10% করে ভোট প্রত্যেকটা কেন্দ্রে শুধুমাত্র নৌকামাকে ছিলমে রেখেছিল আমার মনে হয়। যে কারণে এবং যুক্তি হলো, এই দেশে নির্বাচন প্রচার যতদিন থেকে শুরু হয়েছে, 8টাতে ভোট শুরু হয়, 4টা 1 নাগারে ভোট হয়। হওয়ার পরে আমরা এখানে যারা প্রত্যেকটা দলে একজন থাকে যান, সব বাক্সগুলো আমাদের সামনে নিয়ে আসা হয়। নিয়ে এসে যে এই কয়েকটা বাক্স, এই বুথে ভোট কাস্ট হয়েছে, তখন গোনা শুরু হয়। এখানে এদিক ওদিক করা শুরু হয় না। ওই প্রথম 2008 সালে শুরু হলো যে সব এজেন্টকে বের করে দিল, এবং আধা ঘন্টার ভিতরে কোনো এজেন্ট ছিল সেই সময় এই কাজটা করেছিল বলে 86% ভোট কিন্তু এখনও কাস্ট হয়নি এ পর্যন্ত। ওই 10% আল্লাহ সিল মারার কারণ। আপনারা বোঝেন না বলে গণপরিষদ নির্বাচন চান না, সরাসরি আমার বুঝার, আমি বুঝলাম না, ধরেন কথা দ্বারা বলছি, বুঝলাম না। এই প্রশাসন যে কথা বলছেন, এই প্রশাসন আবার 2014 সাল বিনা কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করলো না, এই চৌকস প্রশাসন ভোট করে দিল না। একবার প্রশ্ন করেছে 2018 নির্বাচন, আমি তো পারতেছিলাম, আমাকে যেভাবে গুলি করা হলো, কোপানো হলো, গুলি লাগলো না, পরে আল্লাহর রহমতে কোপানো হলো, হেলিকপ্টার ঢাকা আসছে, আমি সেখানে নির্বাচন হয়েছে। চৌকস প্রশাসন ছিল, আর্মি ছিল, বিজেপি ছিল, কত কিছু ছিল। একজন আর্মি কোথাও গিয়ে একটা কেন্দ্রে বলেছে যেখানে ভোট রাতের বেলা হয়ে গেছে,
এখন কী হলো, এই ভোট হতে পারে না, এই ভোট আমরা পাহাড় দেবো না বলেছে? বল নাই। 2024 সাল বলেছে যে একতরফা নির্বাচন হচ্ছে, এক দলের নির্বাচন হচ্ছে, এখানে আমরা এই নির্বাচন করবো না, হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা খরচ হচ্ছে, এটা হতে পারে না। প্রশাসনের উপরে আপনাদের আস্থা নাই? না, প্রশাসনের উপর আস্থা নাই। তাহলে সংসদ নির্বাচন কিভাবে হবে? আমি আমার কথাটা শেষ করে দিই। প্রশাসনের উপর আস্থা নাই কখন? যখন প্রশাসন দলীয় সরকার অধীনে নির্বাচন করবে, তখন ফেরস্তা দিয়ে যদি করা দলীয় সরকার অধীনে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু হবে না। কিন্তু এখন দলীয় সরকার তো এখন নেই, অতএব এখানে ওই প্রশাসন লাগবে না। মানুষ ভোট দিতে যাবে, আনসার লাঠি লাইন সোজা করে দেয়, সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিষ্কার আপনার বক্তব্য। জি, আকবর ভাই, নির্বাচন প্রসঙ্গে আপনার বক্তব্য কি? তাহলে কোন ধরনের নির্বাচন নিয়ে এখন তুষারদের আপত্তি নাই, তারা নির্বাচন চায়, কিন্তু কোন নির্বাচন সেটি নিয়ে এই বড় দুইটা স্টেক হোল্ডার তাদের ভিতরে ব্যাপক মতবিরোধ। দেখুন, আমি প্রথমে যেটা বলতে চাই যে নির্বাচনের কোনো বিকল্প নাই। আমাদের যেটা একটা দুর্ভাগ্য, গত 54 বছরে আমরা পরপর দুটো সাধারণ নির্বাচন করতে পারি নাই, বিশ্বাসযোগ্য নির্বাচন। আপনি যদি 1991 সাল থেকে দেখেন, 91-এর পর 96, সেখানে একটা আমরা হোঁচট খেলাম। 96-এর পরে 2001-এ ইলেকশন হলো, এরপর আবার 2006-এ আমরা আবার হোঁচট খেলাম। এরপরে হ্যাঁ, একই অবস্থা। তো এটা আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা আমাদের একটা প্রপার ডেমোক্রেটিক প্রসেস আমরা তৈরি করতে পারি নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া নিশ্চিত করতে না পারেন, তাহলে এই দেশে কখনোই স্থিতিশীলতা আসবে না। অর্থাৎ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বলতে আমরা নির্বাচনকে বুঝি। নির্বাচনের মাধ্যমেই, এটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হতে হবে। কারণ এটা কি দেখেন, আবারও কি 5 বছর পর আরেকটা গণঅভ্যুত্থান হবে, তারপরে সেই সরকার পালিয়ে যাবে, আবার ভাঙচুর হবে, আবার ইয়ে হবে, এরকম কি চলতেই থাকবে এন্ডলেস? দেশের বয়স তো কম হয় নাই, 55 ইয়ার্স। আপনি দেখেন, বাংলাদেশের সঙ্গে একসময় সমপর্যায়ে দেশ ছিল দক্ষিণ কোরিয়ার মতো দেশ। আজকে সেই দক্ষিণ কোরিয়া কোথায়, আমরা কোথায়? এর কারণটা কি? করাপশন বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু পৃথিবীর সব দেশেই থাকে, ওইসব দেশেও আছে। ভিয়েতনাম, কিন্তু ভিয়েতনামের কথা ধরেন, ভিয়েতনাম তো একনায়কতান্ত্রিক একটা দেশ, কমিউনিজম। কিন্তু আমরা যদি একটা পিসফুল ট্রান্সফারের প্রসেস যদি আমরা এস্টাবলিশ করতে না পারি, তাহলে কিছুই হবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান শর্ত। আপনি আর বাকি যেগুলো বলবেন ওগুলো হচ্ছে 1, 2, 3 নাম্বার শর্ত। সুতরাং আমি মনে করি যে গণপরিষদ হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা নিয়ে বিতর্কটা আসছে এই জন্য, যেহেতু অনেকে মনে করছেন যে আমাদের সামনে যেহেতু একটা সুযোগ তৈরি হয়েই গেছে, সো ওয়াই নট উই গিভ এ ট্রাই, দেখি, চেষ্টা করে। কিন্তু আমি মনে করি যে কোনো কিছুই একতরফাভাবে হওয়া উচিত হবে না। যা কিছুই আমরা করি না কেন, এখানে আমাদের এখন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে শক্তিগুলো ছিল, তাদের ঐক্যমত্যের ভিত্তিতেই এটা হওয়া উচিত। এখানে কোনো একটা পক্ষ যে আমি এটা চাই বা আমি এটা চাই না, ওভাবে করতে গেলে আমরা আবার নতুন অস্থিরতায় পড়ে যাব। জি, অনেক ধন্যবাদ আকবর হোসেন, অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব ভাই, অনেক ধন্যবাদ সারোয়ার তুষার। দর্শক ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকেন, সঙ্গে থাকার জন্য।